আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বর্তমান বৈশ্বিক রাজনীতির সবচেয়ে আলোচিত এবং চমকপ্রদ একটি বিষয় নিয়ে। ৪৭তম প্রেসিডেন্সির চারপাশে থাকা বিশাল সব আর্থিক নথিপত্র এবং আইনি কাঠামোগুলোর একদম গভীরে প্রবেশ করব আমরা। এখানে কোনো রাজনৈতিক পক্ষ নেওয়ার সুযোগ নেই, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধুমাত্র মূল তথ্য এবং ডেটার ওপর ভিত্তি করে পুরো বিষয়টা বিশ্লেষণ করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট? প্রশ্নটা শুনলেই বোঝা যায় এটা কতটা মেরুকরণকারী। এই একটা প্রশ্নই পুরো সমাজকে একেবারে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। আর ঠিক এই তীব্র উত্তেজনার জায়গাটি থেকেই আমাদের আজকের এই অনুসন্ধান শুরু হচ্ছে। ঠিক আছে, চলুন ব্যাপারটার একেবারে মূলে যাওয়া যাক। একদিকে সমালোচকদের দাবি তিনি নাকি সংবিধানকে পদ্দলিত করে নিজের পকেট ভারী করছেন, আর অন্যদিকে তার সমর্থকদের জোরালো দাবি এসবই স্রেফ ভুয়া খবর এবং তথাকথিত ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোমের লক্ষণ। আমরা আজ এই আবেগময় বিতর্কগুলোকে একপাশে সরিয়ে রাখব, সরাসরি বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব নিকাশ, ডেটা এবং এর পেছনের আসল আইনি কাঠামোগুলোকে বিশ্লেষণ করে দেখব। পুরো বিষয়টিকে সহজে বোঝার জন্য আমাদের আজকের বিশ্লেষণটি ৬টি ভাগে সাজানো হয়েছে। প্রথমে মূল অভিযোগ, তারপর ড্রোন এবং প্রতিরক্ষা চুক্তি, বৈশ্বিক রিয়েল এস্টেট বুম, ক্রিপ্টোকারেন্সি ক্যাপিটাল, প্রেসিডেন্সিয়াল আইনি ফাঁক এবং সবশেষে এরপর কি হতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো। ১ নম্বর অংশ, মূল অভিযোগ, ড্রেন দ্য সোয়াম্প থেকে শুরু করে গ্লোবাল ডিল। ২ নম্বর অংশ, ড্রোন এবং প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক শিল্পের ওভারল্যাপ। ২০১৬ সালের সেই বিখ্যাত প্রতিশ্রুতির কথা হয়তো সবারই মনে আছে, ড্রেইন দ্য সোয়াম্প, অর্থাৎ দুর্নীতি দূর করা এবং চিরস্থায়ী যুদ্ধ বন্ধ করার কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে হোয়াইট হাউসের গিফট শপ থেকে শুরু করে বিশ্বজুড়ে বিশাল সব চুক্তির যে জাল বোনা হয়েছে তা একেবারে ভিন্ন এক চিত্র তুলে ধরে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার ফলে সামরিক ড্রোনের চাহিদা এখন তুঙ্গে, আর এর ঘটনা প্রবাহটি সত্যি অবাক করার মতো। একদিকে প্রতিরক্ষা সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ড্রোন কেনার কথা বলছেন, আর জুনে আমেরিকান ড্রোন আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটি নির্বাহী আদেশ জারি করা হয়। ঠিক একই সময়ে প্রেসিডেন্টের দুই ছেলে ডন জুনিয়র এবং এরিক দুটি মার্কিন ড্রোন প্রস্তুতকারক কোম্পানিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করে বসেন। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী এর ঠিক পরেই ওই কোম্পানিগুলোর একটি ১৫ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক চুক্তি পেয়ে যায়। সমালোচকরা বলছেন এটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নের জন্ম দেয়। ৩ নম্বর অংশ, বৈশ্বিক রিয়েল এস্টেট বুম এবং ট্রাম্প ব্র্যান্ডের সম্প্রসারণ। এবার অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত থেকে আন্তর্জাতিক অঙ্গনে চোখ রাখা যাক। পারিবারিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপারদের সাথে খুব দ্রুত গতিতে বিশাল সব রিয়েল এস্টেট চুক্তির সম্প্রসারণ ঘটছে। এই বিশ্বব্যাপী চুক্তির পরিধি দেখলে চমকে উঠতে হয়। একটু খেয়াল করুন, ভিয়েতনামে $1.5 বিলিয়ন গলফ কমপ্লেক্স, ভারতে ৭০০ মিলিয়ন, সার্বিয়ায় ৫০০ মিলিয়ন, সৌদি আরবে চোখ কপালে তোলার মতো ১০ বিলিয়ন, আর দুবাই ও কাতারে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি। এই বিশাল আকারের আন্তর্জাতিক লাইসেন্সিং চুক্তিগুলোর দিকে আঙুল তুলে সমালোচকরা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি হয়তো এই বিপুল আর্থিক স্বার্থ দ্বারাই প্রভাবিত হতে পারে। এখানে একটু থামা দরকার। এই বিশাল সংখ্যাটার কথা একটু ভাবুন তো, $৮৪৯ মিলিয়ন। রিপোর্ট বলছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই চুক্তিগুলো মাত্র ৬ মাসেরও কম সময়ের মধ্যে ট্রাম্প পরিবারের আয়কে এই বিশাল অঙ্কে বাড়িয়ে তুলেছে। ১ শতাব্দী আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পারিবারিক ব্যবসার এটি সবচেয়ে দ্রুততম বৈদেশিক সম্প্রসারণ। চমকের এখানেই শেষ নয়, এবার আরেকটা বিশাল সংখ্যার দিকে তাকানো যাক। $৪০০ মিলিয়ন। না, এটা কোনো ব্যবসার আয় নয়, বরং এটি হলো একটি বোয়িং বিমানের আনুমানিক মূল্য, যা কাতারের রাজপরিবার থেকে একদম শর্তহীন উপহার হিসেবে দেওয়া হয়েছে নতুন প্রেসিডেন্সিয়াল জেট হিসেবে ব্যবহারের জন্য। যদিও সমর্থকদের শক্ত যুক্তি হল রাজনীতিতে আসার আগে থেকেই তাদের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল এবং কোনো আদালতেই তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। ৪ নম্বর অংশ, ক্রিপ্টোকারেন্সি ক্যাপিটাল, দ্য জিনিয়াস অ্যাক্ট এবং ডিজিটাল ব্যাংক। রিয়েল এস্টেটের ইট পাথরের জগৎ থেকে এবার সম্পূর্ণ ভিন্ন একটি দিকে মোড় নেওয়া যাক। ২০২১ সালের আর্থিক সংকট এবং আইনি মামলার পর হঠাৎ করেই ডিজিটাল সম্পদের জগতে প্রবেশ ঘটে। টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনী প্রচারণায় ক্রিপ্টো বিনিয়োগকারীদের বিশাল সব প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর নির্বাচনের মাত্র ২ মাস আগে ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল নামে একটি ডিজিটাল সম্পদ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ক্রিপ্টো খাতকে নিয়ন্ত্রণের জন্য একটি আইনের স্বাক্ষর করা হয়। সবগুলো ঘটনা যেন একে অপরের সাথে দারুণভাবে মিলে যাচ্ছে, তাই না? সহজ কথায়, দ্য জিনিয়াস অ্যাক্ট আইনটির মূল লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সি ক্যাপিটাল বা রাজধানীতে পরিণত করা। এর মাধ্যমে ডলার সমর্থিত স্টেবল কয়েনগুলোর জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হয়েছে।
প্রশাসনের জোরালো দাবি এটি ভবিষ্যৎ অর্থনীতির জন্য একেবারেই অপরিহার্য। কিন্তু সমালোচকরা ভয় পাচ্ছেন অন্য জায়গায়। তাদের মতে এটি এমন কিছু ফাঁকফোকর তৈরি করছে যা 2008 সালের আর্থিক মন্দার মতো বড় কোনো ঝুঁকির মুখে সাধারণ গ্রাহকদের ফেলে দিতে পারে। ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল নিয়ে হাউস ডেমোক্র্যাটদের একটি কড়া রিপোর্ট আছে। সেখানে বলা হচ্ছে এই প্রকল্পের আয়ের একটি বড় অংশ সরাসরি ট্রাম্প পরিবারের পকেটে যায়, যা স্পষ্টতই স্বার্থের সংঘাত। আরও বড় ব্যাপার হল সংযুক্ত আরব আমিরাত এই প্ল্যাটফর্মের USD1 স্টেবল কয়েন ব্যবহার করে $2 বিলিয়ন একটি বিশাল লেনদেন করেছে। আর ঠিক এখান থেকেই এই বিতর্কিত দাবিটি উঠছে যে উপসাগরীয় অঞ্চলের এই চুক্তিগুলো কি পরোক্ষভাবে মার্কিন সামরিক সহায়তা পাওয়ার কোনো প্রলোভন হিসেবে কাজ করছে। 5 নম্বর অংশ, প্রেসিডেন্সিয়াল আইনি ফাঁক, জবাবদিহিতা বনাম আইন। এত সব অভিযোগের পর অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন সামনে চলে আসে। সমালোচকদের দাবি যদি সত্যিই হয়, তবে এটা আইনত কিভাবে সম্ভব হচ্ছে? হোয়াইট হাউসের মতে কোনো আইন ভাঙা হয়নি, এবং পরিবারের দাবি এই ডিলগুলো সবার চোখের সামনেই হচ্ছে। তাহলে আইনি কাঠামো আসলে কি বলছে? মার্কিন সংবিধানের ভিক্ষামো এমোলমেন্টস ক্লজ অনুযায়ী প্রেসিডেন্টের জন্য বিদেশি সরকার থেকে কোনো মুনাফা বা সুবিধা নেওয়া নিষেধ। এটি লঙ্ঘন করলে ইমপিচমেন্ট বা অভিশংসন হতে পারে ঠিকই, কিন্তু এটি আসলে কোনো ক্রিমিনাল বা ফৌজদারি আইন নয়। ফলে জবাবদিহিতার জায়গায় একটি বিশাল শূন্যস্থান থেকে যায়। প্রথম মেয়াদের সেই বিখ্যাত দৃশ্যটার কথা একটু ভাবুন। সেই সময় $4 লাখ সম্পূর্ণ বেতন দান করে দারুণ একটা ভাবমূর্তি তৈরি করা হয়েছিল। কিন্তু এর পেছনের বাস্তবতা হল সেই সময় ট্যাক্স রিটার্ন প্রকাশ না করায় অর্থের উৎস ট্র্যাক করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। আর হিসাব বলছে সেই প্রথম মেয়াদেই পারিবারিক ব্যবসাটি প্রায় $1.6 বিলিয়ন আয় করেছিল। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই নির্দিষ্ট ফৌজদারি আইনটি 18 US কোড ধারা 208 অত্যন্ত স্পষ্টভাবে বলছে যে সরকারি কোনো সিদ্ধান্ত যদি নির্বাহী শাখার কোনো কর্মকর্তার নিজস্ব ব্যবসায়িক বা আর্থিক স্বার্থকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, তবে তিনি কোনোভাবেই সেই সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। কিন্তু আসল টুইস্টটা এখানেই। এই আইনটি চমৎকারভাবে একটি অবিশ্বাস্য আইনি ফাঁক তুলে ধরে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনটি নির্বাহী শাখার সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কংগ্রেস ছাড়া। এই অবাক করা ব্যতিক্রমীটির কারণেই এত সব বিতর্ক এবং নজিরবিহীন অভিযোগ থাকার পরও কেন কোনো ফৌজদারি বিচার করা সম্ভব হচ্ছে না, তার উত্তর খুব সহজেই পাওয়া যায়। 6 নম্বর এবং সর্বশেষ অংশ, এরপর কি ভবিষ্যতের উদ্যোগসমূহ। বর্তমান প্রেসিডেন্সির সামনে এখনও প্রায় 3 বছর বাকি, আর ডিলের গতি কিন্তু মোটেও কমছে না, বরং নতুন নতুন খাতে বিশাল সব চুক্তির হার যেন ক্রমশ বেড়েই চলেছে। ভবিষ্যতের উদ্যোগগুলোর দিকে তাকালে অবাক না হয়ে উপায় নেই। জ্যারেড কুশানের মধ্যস্থতায় গাজায় সম্ভাব্য রিয়েল এস্টেট চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রেসিডেন্টের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এখন নিউক্লিয়ার ফিউশন এনার্জিতে বিনিয়োগ করছে। এটি এমন একটি সম্পূর্ণ নতুন শিল্পখাত যার টিকে থাকা এবং বেড়ে ওঠা পুরোটাই মার্কিন সরকারি নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। এমন একটি অদ্ভুত আইনি ব্যবস্থার মাঝে সবার সামনে এই চূড়ান্ত প্রশ্নটি থেকে যাচ্ছে, আইন প্রণেতারা কি কখনো সম্ভাব্য দুর্নীতির এই ক্রমবর্ধমান প্রমাণগুলো যাচাই করে দেখবেন? বর্তমানে যে পরিস্থিতি, তাতে এই প্রমাণগুলো পরীক্ষা করে দেখার তেমন কোনো আগ্রহ দৃশ্যমান নয়। কিন্তু মার্কিন রাজনীতি এমন এক জায়গা যেখানে যে কোনো মুহূর্তে দৃশ্যপট বদলে যেতে পারে। শেষ পর্যন্ত এই প্রমাণগুলো কি কখনো আলোর মুখ দেখবে, নাকি সবকিছুই আইনি ফাঁকফোকরে চিরতরে হারিয়ে যাবে? এই চূড়ান্ত বিচার এবং ভাবনার ভার পুরোটাই দর্শকদের ওপর ছেড়ে দিচ্ছি। আজকের এই তথ্যবহুল আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।